আই এডুকেশনেরটা চালু করো। আই এডুকেশনেরটা চালু করো। হ্যাঁ, আই এডুকেশন থেকে যায়নি, বাট কমেন্ট তো আই এডুকেশনে বেশ দেখা যায় সব। হুম, আচ্ছা, ঠিক আছে। কি খবর প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, এইচএসসি 25 এবং 26 ব্যাচ। আজ তোমাদের মাঝে চলে আসলাম আমি, তোমাদের সামনে স্বর্ণ ভাইয়া, একটা নতুন রূপ নিয়ে। কি রূপ নিয়ে? 25 এবং 26 ব্যাচের যে সাহিত্যগুলো আছে তোমাদের, সেই সাহিত্যগুলোতে তোমরা খুবই বড় ধরনের একটা প্রবলেম ফেস করো। ওয়ালাইকুম আসসালাম। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই আলোচনার জায়গা নিয়ে আমাদের শুরু হবে। সেই জায়গায় তোমাদের মাঝে আজকে আমি উপস্থিত আছি কবি স্বর্ণেন্দ্রনাথ ইসলাম হিসেবে। আমরা বিগত দিনে কাজী নজরুল ইসলামের মতো করে ভেবে বিদ্রোহী কবিতার কথা ভেবেছি। এখন আজ আমরা একটু রবীন্দ্রনাথের মতন একটু দাড়ি বাড়িয়ে নেই। দাড়ি বাড়িয়ে নিয়ে আজ আমরা একটু রবি ঠাকুরের মতো ভাবার চেষ্টা করব যে তিনি তার কবিতায় আসলে কি করতেন। তো বাংলা প্রথম পত্র অনেকের কাছে অনেক সহজ মনে হয়, আবার অনেকে খুবই সহজ পাড়া এমসিকিউ গুলো, পাড়া সৃজনশীল গুলো পারো না, ভুল করে আসো। এখন দেখো, মানবিকের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা বলো কিংবা তোমাদের অ্যাডমিশন বলো, সেখানে তোমাদের অন্যতম হাতিয়ার হচ্ছে বাংলা। এই বাংলা ফার্স্ট পেপার, যেখানে 50% মার্ক ধারণ করবে। তো এই 50% মার্ক যদি তুমি ঠিক মতো ধারণই করতে না পারলে কি হবে বলো? তাই আজকে এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে এইচএসসি পরীক্ষার জন্য একদম প্রস্তুত করার জন্য, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো তাদেরকে কি ঢাবির স্বপ্নের জন্য একটা সুন্দর বেসিক গড়ে দেওয়ার জন্য আজকে তোমাদের সামনে চলে আসছে। তাহলে বুঝতেই পারছো যে 25-26-এর কমন কবিতা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের, কোন কবিতাটা আমরা আজকে পড়তে পারি বলতো? কবিতাটার নাম শুনে অনেকে বলতে পারো যে আরে এই কবিতা তো এত সহজ কবিতা, এটা তো কোনো ব্যাপারই না, এইটা কেন ভাইয়া পড়াচ্ছে? কিন্তু আসলেই কি তাই? না, তোমাদের বইয়ের একমাত্র রূপক কবিতা হচ্ছে সোনার তরী। রূপক কবিতাটা আবার কি? এখানে আসলে কি হয়? এখানকার প্রশ্ন তো সবই পারি, হ্যাঁ। তোমার মনে হয় যে তুমি পারছো, কিন্তু পরীক্ষায় যায় উত্তরের বেলা গিয়ে দেখো ভুল উত্তর। ঠিক আছে? তো ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাই দ্রুত ক্লাসটাকে শেয়ার করো। আমি দেখছি তোমাদের জন্য এইচএসসি 25 এবং 26 ব্যাচের যারা আছো, তোমাদের যে এখন মনে হয় কত 69 টাকা চলছে লাস্ট অফার, তাই না? 25-এর যারা আছো, 69 টাকায় তোমাদের পুরো প্রিপারেশনটা আমাদের সাথে একসাথে একদম বেসিক ধরে হবে, তাই না? সেই প্রস্তুতিটাতেও এখনো যারা জার্নি শুরু করনি তাদেরকে আর কিছু বলার নেই। লাস্ট টাইম তোমাদের জন্য মাত্র 69 টাকায় তোমরা কি করতে পারবে। এই টাকার অ্যামাউন্টটা আসলে মেইন না, অ্যামাউন্টটা হচ্ছে তোমাদের মধ্যে যতজন, আমাদের অলরেডি 2000-এর কাছাকাছি শিক্ষার্থী হয়ে গেছে, তাহলে বুঝতেই পারছো আর মাত্র 3000 সিট বাকি আছে। আর আমরা খুব দ্রুত তোমাদের এই রিভিশন সাইকেল শুরু করে দিব। তাই তোমার কোনো ফ্রেন্ড, তোমরা একসাথে যারা পড়াশোনা করো, যারা আছো, দরকার হয় তাকে একটু ক্লাসে মেনশন দিয়ে দাও, তাকে একটু ডেকে নাও, তাকে নিয়ে আমরা তারপরে আমাদের এই পুরো আলোচনাটা পুরো দমে শুরু করে দেব। তো চলো, আজকে তোমাদের সামনে আমি উপস্থিত কি হিসেবে? কবি স্বর্ণেন্দ্রনাথ ইসলাম হিসেবে তোমাদের সামনে চলে আসছি। আজ আমরা রবি ঠাকুরের মতো করে সোনার তরী কবিতা খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। ঠিক আছে? আর কথা না বাড়াই, তো সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা প্রত্যেক দিন আমার লাস্ট ক্লাস যারা বিদ্রোহী কবিতার কি করছো দেখো, তুমি কবিতায় মার্ক পাবা 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। ফার্স্ট, কবিতার ডিটেলস, কবিতাটা কোন ছন্দ, কবিতাটা কোথায় কবে কিভাবে প্রকাশিত হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, তারপর কবিতার চরণ কয়টা, স্তবক কয়টা, এই ধরনের কবিতার যে একদম বেসিক তথ্যগুলো আছে, এগুলো থেকে তুমি এমসিকিউ এবং ক নাম্বারে খুব সুন্দর একটা মার্ক পাবা। পায়ে গেলা?
তারপরে তুমি আর কোথায় মার্ক পাবা? কবিতাটা রিডিং পড়ে জ্ঞানমূলক, সেখান থেকে একটা মার্ক কমন পাবা, আর বাকি মার্কটুকু পাবা কবিতাটা বুঝে। এই জায়গায় তুমি কবিতাটা বুঝতে পারলে গ এবং ঘ খুব সুন্দরভাবে বুঝিয়ে লিখতে পারবা, সেটাও আজকে শিখাবো। খ নাম্বারে কবিতার লাইনের ব্যাখ্যাও বুঝাইতে পারবা। তাহলে মোট মার্ক তোমার এই তিনটা জায়গা নিয়েই আমরা আজকে খুব সুন্দরভাবে পড়বো এবং খুবই ছোট ক্লাস হবে আজকে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমরা প্রথমে চলে আসলাম সোনার তরী। তোমাদের ফি ভাই 149 টাকা ছিল, সেই জায়গা থেকে তোমরা বলতেছো না এই লাস্ট মোমেন্টে কি আর করার, ফ্রিতে তো দেওয়া যায় না, সেই হিসেবে একটু বাড়িয়ে বাড়িয়ে যা করা। ঠিক আছে, ইনশাআল্লাহ যে পরিমাণে টিচার প্যানেল আমাদের অ্যাডমিশনের এক একটা কোর্স তোমাদের 5 থেকে 6,000 টাকা করে, সেই জায়গায় তোমাদের বলতে গেলে জাস্ট ফ্রিতে। এই টাকা নিয়ে অ্যাটলিস্ট বলিও না ভাইয়া, তোমাদের যে পরিমাণে আমরা সার্ভিস দেবো ইনশাআল্লাহ সেটা আমরা টাকার জন্য দিচ্ছি না, এটা বুকে হাত রেখে বলতে পারি। জাস্ট এই কন্টিনিউয়েশনটা যেন থাকে, একটু তোমাদের আগ্রহ সৃষ্টি করার জন্য, যেন তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, সেই জন্যই ফিটা অফার প্রাইসটা একটু বাড়ানো হয়েছে। ঠিক আছে, আর কথা না বাড়াই, ঝটপট এখন আমরা কবিতার পড়ায় চলে যাই। অনেকক্ষণ অনেক কথা হইলো, কোনো ঝামেলা নেই, আমরা প্রথমেই চলে আসি সোনার তরী কোন ধরনের কবিতা। এই প্রথম শব্দটা দিয়ে তোমাদের মেজর জায়গাটা কভার হয়ে যাবে। খুব ভালোভাবে ভাইয়ার সাথে বলো, সোনার তরী কোন ধরনের কবিতা? ভাইয়া, সোনার তরী হচ্ছে একটা রূপক কবিতা। সোনার তরী কি কবিতা? সোনার তরী হচ্ছে একটা রূপক কবিতা। এখন ভাইয়া রূপক কবিতা বলতে আসলে কি বোঝায়? দেখো, তোমাদের এই রূপক শব্দটা আসে যখন তুমি দেখাবা একটা, তোমার ভিতরে আরেকটা। তুমি মুখের মধ্যে একটা মুখোশ পরে আছো, তুমি মানুষকে দেখাও তুমি ভালো, কিন্তু তোমার ভিতরে খারাপ কিছু আছে। বা তুমি মানুষকে দেখাও তুমি খুব হাসি খুশি, কিন্তু তোমার ভিতরে খুব লুকানো একটা কষ্ট আছে। তো এই সিম্পল জায়গা থেকেই চলে আসে কি? রূপক কবিতা। রূপক কবিতার অর্থ থাকে কয়টা? রূপক কবিতার অর্থ থাকে দুইটা, একটা হচ্ছে সাধারণ অর্থ এবং আরেকটা কি বলো দেখি? আরেকটা হচ্ছে তোমাদের ভাইয়া রূপক অর্থ। একটা হচ্ছে সাধারণ অর্থ, আরেকটা হচ্ছে রূপক অর্থ। এই একটা কথা সব সময় সোনার তরী কবিতায় মনে রাখবা। সোনার তরী কবিতা একটা রূপক কবিতা। রূপক কবিতার কয়টা অর্থ থাকে? একটা নরমাল সাধারণ অর্থ, একটা হচ্ছে রূপক অর্থ থাকে। ঠিক আছে, তাহলে সেই রূপক অর্থটা কি বা সেই ভিতরে লুকানো অর্থটা কি সেটা আমাদেরকে জানতে হবে এবং সেই অনুযায়ী কবিতার অ্যান্সার করতে হবে। মাঝি, কৃষক এদেরকে নিয়ে তোমাদের যে ঝামেলা হয়, এগুলো ইনশাল্লাহ আজকে ভাইয়ার ক্লাস করলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে চলে আসি সোনার তরীর আসল ভাবার্থ হলো এখানে সোনার তরীর মাধ্যমে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে এবং একই সাথে রূপক অর্থে ফুটে উঠেছে মানুষের কর্মফল চেতনা। এটা খুব কঠিন কথা মনে হচ্ছে, এখন এগুলো কিচ্ছু জানিও না। তোমরা জানো আমরা এমন একটা কবিতা পড়বো যেই কবিতাটার কি সামনে দেখানো অর্থ একটা, আবার ভিতরে আরেকটা অর্থ আছে। ঠিক আছে, তারপরে আসি সোনার তরী কবিতাটা কোথা থেকে নেওয়া? সোনার তরী কবিতাটা সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া এবং একই সাথে সোনার তরী কবিতাটা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোথায় লিখেছেন? কুষ্টিয়ার শিলাইদহে পদ্মাবক্ষ বোটে বসে। কত সাল? 1891 সালে কবিতাটা লেখেন। তার 3 বছর পর 1894 সালে সোনার তরী কবিতাটি প্রকাশিত হয়। ঠিক আছে, তাহলে বেসিক তথ্যগুলো আমরা পড়ে ফেললাম। সোনার তরী কেমন কবিতা? রূপক কবিতা। কোন ছন্দের কবিতা? মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। সোনার তরী কোন ছন্দ? গতদিন আমরা বইয়ের সবগুলো কবিতার ছন্দ মুখস্থ করে ফেলছি, তাই না? সেম ওয়েতে আমরা জানি এখন সোনার তরী কোন ছন্দের কবিতা? মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। তাহলে এর আগে ভাগে ডিটেলস আমাদের জানা শেষ। এই কবিতায় কঠিন কোনো শব্দার্থ নাই, কিচ্ছু নাই। চলো এখন আমরা কবিতায় যাব এবং প্রথমে তোমাদের যে ঝাপসা ঝাপসা বিষয়টা মনে আছে, এই যে দেখো পেঁচানো এলোমেলো জিনিস, এই কবিতাটা ওরকমই তোমাদের অনেকের এলোমেলো লাগতে পারে। আর এত পেঁচানো পেঁচানো এগুলো আসলে কি, তাই না? তোমাদের এই এলোমেলো লাগাটাই আমরা দূর করার জন্য
কি বলো দেখি? কবিতার চরণটাকে ব্লিন্ডারে ব্লিন্ড করে বিশ্লেষণ করব, একদম জুস বানায় খায় ফেলবো। তোমাকে প্রথমেই কি বলছি ভাইয়া, কবিতাটার অর্থ থাকবে কয়টা? দুইটা অর্থ থাকবে। অর্থাৎ সোনার তরী কবিতায় যা যা ক্যারেক্টার পাবা সবার দেখতে একরকম, ভিতরে আরেক রকম। কিভাবে? এখন স্বর্ণ ভাইয়ার সাথে চলো আমরা আলাদা একটা পেইন্টে চলে যাই, ঠিক আছে? আমরা কোথায় যাব? আমরা আলাদা একটা পেইন্টিং এর ওখানে চলে যাই, সেখানে গিয়ে আমরা দেখব। দেখো, সোনার তরী, ঠিক আছে? সোনার তরী কবিতায় নরমালি ডিরেক্ট জ্ঞানমূলক প্রশ্নের জন্য প্রথম ক্যারেক্টার পাবো হচ্ছে কৃষক, ঠিক আছে? তাহলে সাধারণ অর্থে যত প্রশ্ন থাকবে যে কুলে একা কে বসে আছে, কৃষক। ভরসাহীন ভাবে কে বসে আছে, কৃষক। কার মনে ভরসা নাই, কৃষকের। কে একলা, সেটাও কৃষক। নরমাল প্রশ্ন। বাট সোনার তরী কবিতায় কৃষকের একাকিত্ব দ্বারা কি বোঝানো হয়েছে? তখন যখনই প্রশ্ন আসবে বোঝানো হয়েছে বা কৃষক কার প্রতিনিধিত্ব করে বা কৃষকের মধ্যে কি ফুটে উঠেছে, তার মানে বুঝতে হবে প্রশ্নে তোমার কাছে চাইছে ভিতরে লুকানো অর্থটা। ভিতরে লুকানো অর্থটা কৃষকের কি বলো দেখি? কৃষক হচ্ছে আসলে কবি। তারপরে কি পাবা? তারপরে পাবা হচ্ছে চারিদিকে বাঁকা জল খেলা করবে। নরমালি প্রশ্ন হইল চারিদিকে কি খেলা করছে? বাঁকা জল খেলা করছে। কিন্তু এই বাঁকা জল আসলে কি? এই বাঁকা জল আসলে হলো কালের স্রোত। বাঁকা জল কি? আসলে হলো কালের স্রোত। তারপরে কৃষক এত কষ্ট কেন যে তার সোনার ধান, আজীবনে যে ধানগুলো সে বপন করছে সেই ধানগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এদিকে পাবো ধান বা সোনার ধান। কিন্তু এই সোনার ধান আসলে কি জানো? এই সোনার ধান হলো গিয়ে আসলে কি বলো দেখি? এই সোনার ধান আসলে হচ্ছে সৃষ্টিকর্ম। কি বলো দেখি? কবির সাহিত্য সৃষ্টিকর্ম বা কর্মকে বোঝাবে। তারপরে একজন লোক আসবে, মাঝি। কবির কাকে দেখে, সরি কৃষকের কাকে দেখে চেনা মনে হয়? মাঝিকে দেখে। কৃষকের কাছে অতি চেনা মনে হয় কাকে? মাঝিকে। এটা নরমালি কবিতা পড়ছে আমরা পারি। বাট এই মাঝি আসলে কি জানো? এই মাঝি আসলে হচ্ছে মহাকালের প্রতীক। মাঝি কি? মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। তারপরে আমাদের কবিতার নাম যেটা, আমাদের কবিতার নাম কি বলো দেখি? সোনার তরী। আমাদের এই সোনার তরীটা আসলে কি? আমাদের এই সোনার তরীটা হচ্ছে আসলে মহাকাল বা সময়। এখন পুরো কবিতাটা নরমালি হচ্ছে একজন কৃষক, চারিদিকে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল হচ্ছে, খুবই কষ্টের মধ্যে সে আছে, তার ধানগুলো চলে যাচ্ছে। তখন সে একটা মাঝিকে দেখে, মাঝিকে ডাক দেয়, এই মাঝি আমার ধান নিয়ে যাও, আমার ধান নিয়ে যাও। কিন্তু মাঝির ধানের জায়গা হয়, কৃষের জায়গা হয় না, কৃষকের জায়গা হয় না, সে একাই পড়ে থাকে। সিম্পল। বাট তোমাকে জানতে হবে সোনার তরী কবিতার আসল অর্থ কি? সোনার তরী কবিতার আসল অর্থ খুবই সিম্পল ভাইয়া। সোনার তরী কবিতায় কবি কালের স্রোত সৃষ্টিকর্ম, অর্থাৎ একজন কবি জীবনে অনেক সাহিত্য রচনা করছেন, কিন্তু তিনি জানেন তার মৃত্যু হবে। সোনার তরী অর্থাৎ মহাকাল বা সময়ে কেউ চিরকাল বেঁচে থাকতে পারে না, শুধু তার কি বেঁচে থাকে? তার কর্ম বেঁচে থাকে। অর্থাৎ এই পুরো কবিতায় তোমাকে মানুষের কর্মফল চেতনা বুঝাবে, বুঝাবে যে মানুষ নশ্বর। নশ্বর শব্দের অর্থ জেনে রাখো, নশ্বর শব্দের অর্থ হচ্ছে যা ধ্বংস হয়, অর্থাৎ মানুষ মরণশীল। এই পুরো কবিতায় তোমাকে এই দুইটা থিমই বোঝাবে। এক, মানুষ নশ্বর, মানুষ মরণশীল, এবং মানুষের কর্মফল চেতনা, অর্থাৎ তুমি যা করবা সে তুমি তোমার কর্মের মধ্য দিয়েই মানুষের মাঝে বেঁচে থাকতে পারবা। খুবই সিম্পল হিসাব, ঠিক আছে? ওকে, তো এই থিমে এই পুরো কবিতা, এবং এই কবিতায় চিনে রাখো কৃষক হচ্ছে মাঝি, কৃষক মাঝি না, কৃষক হচ্ছে কবি, বাঁকা জল হচ্ছে কালের স্রোত,
সোনার ধান হচ্ছে সৃষ্টিকর্ম, মাঝি হচ্ছে মহাকালের প্রতীক, আর সোনার তরী নিজেই হচ্ছে মহাকাল। এখন যখন আমি তোমাকে লাইন টু লাইন কবিতাটা ব্যাখ্যা করে দিব, আর কোনো জায়গায় ঝামেলা হবে না। বাট ভাইয়া, এইচএসসি পরীক্ষায় তোমাদের এমসিকিউ এ ভুল করা, নতুন প্রশ্ন হয় গাইডে অনেক সময় মিল পাও না, হুদায় ভুল উত্তর করে আসো। কি ভুল? যেই কবিতার মধ্যে যেই অর্থ আছে সেটাই সবসময় অ্যান্সার করবা, অন্য কোনো অ্যান্সার করবা না। যেমন সোনার তরী কবিতায় কিন্তু প্রকৃতির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা এমন কোনো কথা নাই। আবারও মাথায় গেঁথে ফেলো। তোমার সোনার তরী কবিতা কি? এটা একটা কবিতা, তোমাকে কবির কষ্ট দেখাবে, বেদনা দেখাবে, হতাশা দেখাবে যে সে আর বেঁচে থাকতে পারতেছে না, সে পৃথিবীতে আজীবন বাঁচতে পারবে না। তারপর কি দেখাবে? তারপর দেখাবে যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, মানুষ তার কর্মের মধ্যেই বেঁচে থাকবে, মানুষকে মরতে হবে। এটা বলতে গেলে এক কথায় একটা হতাশার কবিতা, যেখানে জাস্ট আমরা একটা হতাশা থেকে শিক্ষা পাবো, এইটুকুই। এখানে কোনো মানব ধর্ম, মানব প্রেম নাই, এখানে কোনো প্রকৃতি প্রেমও নাই। ক্লিয়ার? তাহলে সোনার তরী কবিতার এইটুকু বুঝতে পারছো পুরো থিম? খুব সহজ ভাষায় একদম বাচ্চাদের মতো করে বুঝাইলাম। এখন লাইন টু লাইন কবিতাটা ব্যাখ্যা করে দিব। সোনার তরীর ভিতর থেকে বাইরে থেকে যত হাজারটা প্রশ্ন আসবে সব তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? দেখি একটু কমেন্ট করো দেখি ভাইয়েরা, ক্লিয়ার কিনা। আর এখানে ওয়াইফাইটা পায় না কেন? আর আমি বললাম যে কমেন্টটা চালু করে দিতে। দেখি একটু কমেন্ট করো দেখি। ক্লিয়ার? সবার কমেন্ট গুলো দেখতে চাচ্ছি। একজন বলেছে রাইয়ান পড়তে বসছে, রাইয়ানের কাছে ক্লিয়ার, বাকিদের কাছে ক্লিয়ার ভাইয়া? এখন খালি কবিতা পড়াইতে পড়াইতে আমি তোমাদেরকে ধরাই দিব, ব্যাস। আচ্ছা, ইনশাআল্লাহ বাকিদের কাছেও ক্লিয়ার। আজকে ক্লাসে এত কম বাচ্চা কেন? আরো দিন দিন বাচ্চার সংখ্যা বাড়বে, তাই না? ইয়েস, কর্ম অবিনশ্বর, মানুষ নশ্বর। গুড জব বুশরা। কীর্তিমানের মৃত্যু নেই এর সাথে কিছুটা মিলে, রাইট। ওকে, ঝকঝকে তকতকে ক্লিয়ার, আর কোনো ঝামেলা নেই। এখন খালি কবিতার লাইন চলো, তোমরা খাইতে খাইতে মনে হবে আমরা সবাই জুস খাচ্ছি। ঠিক আছে? ওকে, তো আমরা এখান থেকে আমাদের কবিতার লাইনে চলে যাই। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। কি বলো দেখি? গগনে গর্জে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। দেখো, আবার এই পুরো কবিতার একটা তোমাকে টেকনিক, একদম জুস টেকনিক বলি। একা, একেলা, কষ্ট, একা, একেলা, কষ্ট, একা পড়ে থাকা, এগুলোকে, এই সবগুলো কার কাজ? এই সবগুলো কাজ হচ্ছে এই পুরো কবিতায় কৃষকের। তাহলে একটা বেসিক কোশ্চেন, কুলে কে একা বসে আছে? কৃষক বসে আছে। কিভাবে বসে আছে? ভরসাহীন ভাবে বসে আছে। এই যে একা, একেলা, কষ্ট, সবগুলোর উত্তর কি? সবগুলোর উত্তর হচ্ছে আমাদের কৃষক। ঠিক আছে? ওকে, তাহলে আমরা নর্মাল কোশ্চেনের অ্যান্সার করতে পারলাম। গগন শব্দের অর্থ আকাশ। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো চারা। ভরা নদী খুর ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। সব সময় কবিতার প্রত্যেকটা লাইন কিভাবে পড়বা? আগে হচ্ছে কি, কোন অর্থে? আগে হচ্ছে রূপক অর্থে, নর্মাল অর্থে, তারপর রূপক অর্থে। নর্মাল অর্থে সিম্পল, যে আকাশে মেঘ গর্জন করতেছে, কি? তাহলে বলো দেখি কবিতাটা কোন সময়ে রচনা করা? বর্ষাকালে রচনা করা। কোন মাসে রচনা করা? শ্রাবণ মাসে রচনা করা। এটা ট্রিপল স্টার, নোট করো। কিভাবে? আমি একটু পরে প্রমাণ দিয়ে দিব। তাহলে বলো দেখি সোনার তরী কবিতাটা কোন সময়ের প্রেক্ষাপটে রচিত? বর্ষাকাল। কোন মাস? শ্রাবণ মাস। ঠিক আছে? তারপর রাশি রাশি ভাড়া ভাড়া, মানে ওই যে ভাড়া বলে না, এই ভাড়াটা দে তো রাখি, ধান রাখার পাত্র, অর্থাৎ রাশি রাশি প্রচুর পরিমাণে ধান। এখানে কি বলো দেখি? ধানের আধিক্য বোঝাতে ব্যবহার হয়েছে। কি বোঝাতে? ধানের আধিক্য বোঝাইতে ব্যবহার করা হয়েছে। খ, ভরা নদী খুর ধারা খর পরশা। এই দুটো শব্দের অর্থ জেনে রাখো। খুর ধারা শব্দের অর্থ হচ্ছে কি বলো দেখি? খুরের মতো ধারালো।
খুরধারা শব্দের অর্থ হচ্ছে খুরের মতো ধারালো। এই খুর কি বলো দেখি? এই খুর হচ্ছে যেই খুর দিয়ে সেলুনে যদি যাও, ছেলেরা এটা চিনবা খুব ভালোভাবে, নাপিত কি করে তোমাদের শেভিং করে দেয়, সেই খুরের মতো ধারালো। আর অপর দিকে খড় পরশা হচ্ছে এক ধরনের বর্ষা। আমি এই এমসিকিউটা দিতাম, সবাই ভুল করতা। দেখো এই বর্ষা বানান হচ্ছে তালব্য স। কোন স? তালব্য স। এই বর্ষা হচ্ছে একটা অস্ত্র, সামনের দিকে ধারালো থাকে, এইভাবে ছুঁড়ে মারতে হয়। ঠিক আছে, তাহলে খড় বর্ষা কি? ধারালো বর্ষা। অর্থাৎ এই বর্ষার মতন ধারালো হচ্ছে নদীর স্রোত। কেউ আবার এটাকে বর্ষাকালের বর্ষা অপশনে দেখে দাগায় দিবা না। ক্রস ক্রস ক্রস, একদম ক্রস। ঠিক ঠিক আছে ভাইয়েরা? দেখো তাহলে খড়পরশা মানে কি? খড়পরশা মানে হচ্ছে ধারালো বর্ষা। কোন বর্ষা? তালব্য শয়ের বর্ষা, যেটা ছুঁড়ে মারতে হয়। বর্ষাকালের বর্ষা না। এই দুইটা দ্বারাই কি বোঝায়? বোঝায় হচ্ছে নদীর স্রোত, নদীর জোরালো স্রোত, অর্থাৎ নদীতে প্রচুর স্রোত আসতেছে, এই বিষয়টাকেই বোঝানো হয়েছে। এটা আমাদের নরমাল অর্থ। এটার ভিতরে লুকানো অর্থ কি? কুলে একা বসে আছি নাহি ভরসা। কবির কি জীবন সম্পর্কে ভরসাহীন চেতনাকে বোঝানো হয়েছে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান দ্বারা বোঝানো হয় তিনি জীবনে নানা ধরনের নানা রকমের, কি বলো দেখি, নানা রকমের সাহিত্য রচনা করেছেন, কিন্তু তারপরেও তার চারপাশে এখন কি কি বলো দেখি? বর্ষা হচ্ছে অন্ধকার বা জীবনের শেষ ঘনিয়ে আসার প্রতীক। চারিদিকে তিনি জীবনে অনেক সাহিত্য রচনা করছেন, কিন্তু তারপরেও কি তার জীবনে দ্রুত সময়ের স্রোত আগিয়ে আসছে, তার জীবনে অন্ধকার বা মৃত্যুর দিকে সে চলে যাচ্ছে, শেষ। এখানে ওরকম কিছু নাই। এই জায়গায় একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ছোট ক্ষেত দ্বারা কি বোঝানো হয়? আগে নরমালি পড়ে নেই। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। এটা আবারও কার কথা? কৃষকের কথা। তাহলে নরমাল কোশ্চেন, ক্ষেতের আকার কেমন? ক্ষেতের আকার হচ্ছে ছোট। ক্ষেতটা কেমন? ছোট ক্ষেত। চারিদিকে কি খেলা করছে? বাঁকা জল খেলা করছে। পরপারে কি দেখা যায়? পরপারে দেখা যায় হচ্ছে কি বলো দেখি? গাছ। পরপারে কি দেখা যায়? গাছ। ঠিক আছে, কেন গ্রাম হবে না কেন ভাইয়া? দেখো গ্রামের কথা আলাদাই, ওই পারে দেখা যাচ্ছে যে গাছের তরু ছায়া মসি মাখা। তরু শব্দের অর্থ হচ্ছে গাছের পাতা বা গাছ, এবং ছায়া মানে ছায়া। মসি শব্দের অর্থ জেনে রাখো, মসি শব্দের অর্থ ভাইয়া হচ্ছে কালো। মসি শব্দের অর্থ কি? কালো বা অন্ধকার। তাহলে গাছের ছায়া অন্ধকার একটা জায়গাকে দেখা যাচ্ছে। তাহলে পরপারে আসলে কি দেখা যাচ্ছে? গাছ দেখা যাচ্ছে। গ্রাম দেখা যায়? যায় না, গ্রাম দেখা যায় না। তাহলে কি বলো দেখি? ক্ষেত কেমন? ছোট ক্ষেত। কৃষক কেমন? একলা। চারিদিকে কি খেলা করে? সব সময় বাঁকা জল খেলা করে। পরপারে দেখা যায় গাছ, এবং মুসি শব্দের অর্থ কালো। গ্রামটা কিসে ঢাকা? গ্রামখানি ঢাকা হচ্ছে মেঘে। খুবই গুরুত্বপূর্ণ। গ্রাম কিসে ঢাকা? গ্রাম ঢাকা গাছের ছায়ায় নয়, গ্রাম ঢাকা হচ্ছে মেঘে। এবং পুরো কবিতার সময় কখন? প্রভাত বেলা বা ভোর। কবিতা লেখার সময় বর্ষাকাল, শ্রাবণ মাস এবং ভোর। বর্ষাকাল, শ্রাবণ মাস এবং কি? এবং হচ্ছে ভোরবেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা। তাহলে বেসিক জ্ঞানমূলক গেল। এবার ভাইয়া কি বলছি? প্রথমে নরমাল অর্থ, তারপরে হচ্ছে আমরা সেই কঠিন অর্থে চলে যাব। ঠিক আছে? এই তোমাদের আমার কথা শোনা যাচ্ছে? নেটে কোনো ইস্যু হচ্ছে নাকি ভাইয়েরা? বলি একটা কাজ আর করে আর একটা কাজ, এটা তো সমস্যা।
এই আচ্ছা, নেটে কোনো সমস্যা হচ্ছে তোমাদের? একটু বলো দেখি ভাইয়াকে। সোহেল ভাই, সোহেল ভাই। আচ্ছা ঠিক আছে, কেউ একজন, হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আমার এখানে আমার ফোনে কমেন্টটা দেখা যাচ্ছে না তো। ওকে, তাহলে আমি আর ইয়া না করি, পড়ায় ব্যাক চলে যাই। তাহলে আমরা যে ভিতরের জায়গায় ছিলাম, সেই ভিতরের অংশে আমরা চলে আসি। যে কবিতাটার আসল অর্থ কি? একখানি ছোট ক্ষেত, ট্রিপল স্টার দাও। এটা খ নাম্বারে আসবেই আসবে যদি সোনার তরী থেকে প্রশ্ন হয়। সেটা কি বলো দেখি? ছোট ক্ষেত। ছোট ক্ষেত মানে হচ্ছে জীবনের পরিধি। কি? ছোট ক্ষেত মানে জীবনের পরিধি। অর্থাৎ আমাদের জীবন কি বলো দেখি? আমাদের জীবন যে পরিধি যে খুব ছোট, এখানে ক্ষেতের দ্বারা বোঝানো হয়েছে লেখকের জীবনের পরিধি। আমাদের জীবনের পরিধি খুব ছোট। আমরা জানি না আমাদের কি ইসলাম শিক্ষা বইয়ে আমরা পড়ছি না? কি বলো দেখি? এই পৃথিবী মানুষের শস্য ক্ষেত্র, তাই না? অর্থাৎ আমরা এখানে যা করব পরকালে তার ফল পাবো। সেম ওয়েতে আমাদের এই জীবনের পরিধিকে কিসের সাথে তুলনা করা হয়েছে বলো দেখি? ছোট ক্ষেতের সাথে তুলনা করা হয়েছে। তারপরে চারিদিকে বাঁকা জল, অর্থাৎ জীবনের পরিধি কমে যাচ্ছে, কালের স্রোত আমাদের চারপাশে খেলা করছে। বাঁকা জল মানে কি? কালের স্রোত। পরপারে মানে ওই যে জীবনের ওপার তো আমরা দেখতে পাই না, তাহলে লেখক দেখছে পরপার মানে পরকাল, সব অন্ধকার, মৃত্যুর পরের জীবনে তিনি কোনো আশা খুঁজে পাচ্ছেন না। এবং তিনি বলছেন যে এবারেতে এই ছোট্ট জীবনে লেখক একাকিত্বের সাথে বসবাস করছেন। গুরুত্বপূর্ণ কি? পরপারে কেমন? পরপার বা মৃত্যুর পরের জীবন হচ্ছে অন্ধকার, সেখানে কি কোনো আশা দেখছেন না তিনি। এবং একই সাথে কি? একই সাথে হচ্ছে জীবনের ছোট্ট পরিধিতে তিনি একাকিত্বের সাথে বসবাস করছেন। ব্যাস। তারপরে চলো, গান গেয়ে তরি পেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি হারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি হারে। ঠিক আছে, এখানে দেখো খুবই সিম্পল, মাঝির আগমন ঘটবে। কার আগমন? মাঝির আগমন। বেসিক জ্ঞানমূলক কোশ্চেন গুলো জেনে রাখো। মাঝি কিভাবে আসে? মাঝি আসে হচ্ছে গান গেয়ে মাঝি আসে। গান গেয়ে এবং নৌকা নিয়ে কে আসে? মাঝি আসে। মাঝি কি কেমন করে আসতেছে? গান গাইতে গাইতে। এবং লেখকের কি বলো দেখি, কৃষকের কাকে দেখে চেনা মনে হয়? মাঝিকে দেখে চেনা মনে হয়। তারপর মাঝি কি বলো দেখি কেমন ভাবে চলছিল? সে কোনো দিকে না চেয়ে চলছিল। এই লাইনটা আমি পরে বলতেছি, এটা রাখো, এটাতে একটু দরকার আছে। তারপর ঢেউগুলো কেমন ভাবে? ঢেউগুলো নিরুপায় ভাবে দুধারে ভাঙছে। এটাই হচ্ছে তাহলে কার আগমন? মাঝির এন্ট্রি ঘটলো। মাঝি কিভাবে আসতেছে? খুবই সিম্পল, মাঝি আসতেছে গান গাইতে গাইতে। চার সোনার তরী নিয়ে সে এসেছে এবং কাকে? কৃষকের মাঝিকে দেখে চেনা মনে হয়। জ্ঞানমূলক অর্থ শেষ। এবার হচ্ছে আসল অর্থ। আসল অর্থ কি দেখো? আসল অর্থ হচ্ছে গান। এই গান কি? জীবনের গান। এই গান হচ্ছে জীবনের গান। মানব জীবনের যে স্রোত, সেই স্রোতের তাকে গানের সাথে তুলনা করা হয়েছে। যে মানব জীবনের চলমান স্রোতে মানব জীবনের সত্যকে বলতে বলতে কি মাঝিকে, মাঝি হচ্ছে আমাদের মহাকালের প্রতীক। মাঝিকে, মাঝি হচ্ছে আমাদের মহাকালের প্রতীক। সে মানব জীবনের গান গাইতে গাইতে চলে আসে। এবং আমরা সবাই জানি না যে আমাদেরকে একদিন মরতে হবে বা আমাদের সময় শেষ হবে। এই সময়ের শেষ হয়ে যাওয়ার বিষয়টা আমাদের সবার কাছেই মনে হয় চেনা। আমরা জানি যে আমাদের সময়টা এক সময় শেষ হয়ে যাবে। তো এই জায়গা থেকে এলে আমাদের সবার কাছে যেরকম মহাকালের শেষটা অনেকের কাছেই চেনা, লেখকের কাছেও চেনা মনে হয়। তারপরে দেখো, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ট্রিপল স্টার। এটা দ্বারা মাঝির কেমন চেতনা বোঝায়? নির্বিকার চিত্তের প্রকাশ ঘটায়। নির্বিকার চিত্ত, এত কঠিন কথা কি? সোজা কথা ডোন্ট কেয়ার। সোজা কথা কি? ডোন্ট কেয়ার। অর্থাৎ তুমি মরে গেলা,
তোমার জন্য ঘড়ির কাঁটা একটা সেকেন্ড থামবে? থামবে না। তোমার হাত ভাঙে গেল, তুমি একটা কিছু করতে চাচ্ছ, এই যে আজকে তোমাদেরকে পড়াইতে আসতে চাচ্ছি আমি, বা আমি গতকালকে তোমাদেরকে পড়ানোর জন্য বের হইছে, রাস্তায় বের হয়ে আমি গাড়িতে উঠছি, এখন প্রচুর হিটস্ট্রোক জানো, গাড়িতে উঠার পর এমন ভাবে মাথাটা ঘুরে গেছে যে আমি কোনো মতে একটা রিক্সা নিয়ে তারপর আবার ব্যাক চলে আসছি বাসায়। তাহলে দেখো এমনিতে গরম, সবাই সেফ থাকবা, তাহলে আমার জন্য কি সময়টা থামছে না? যে আপনি যান পরবর্তীতে ক্লাস নিন, একদিন সময়টা থামায় রাখি, সময় তো থামে না। তাহলে এই সিম্পল হিসাব হচ্ছে কি বলো দেখি, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, অর্থাৎ সময় এবং মহাকালের নির্বিকার চিত্ত, সময় এবং সময়ের স্রোত যে কারো জন্য থেমে থাকে না, এটারই প্রমাণ পাই আমরা এই দুইটা লাইনে। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, সময়ের যদি মনেও হয় যে আমাদের জন্য সে থামবে, আমাদের দেখে একটু কষ্ট পাবে, কিন্তু তারপরেও সময় থামতে পারবে না, কালের স্রোতের ঢেউ চারপাশে চলতে থাকে। ঠিক আছে? ওকে, কাল বলতে বোঝায় সময়, সময় সময়, কাল মানে সময় ভাইয়া, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তারপরে চলো, তারপরে আমরা পাই যত চাও তত লও তরণী পরে, কি বলো দেখি? আচ্ছা, এই যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও কণিক হেসে, আমার সোনার দান কুলেতে এসে। দেখো এই জায়গাটা খুবই সিম্পল, 2 মিনিটের পড়া। সে এখন কি কৃষক কাকে অনুরোধ করবে? কৃষক হচ্ছে মাঝিকে অনুরোধ করবে। মাঝিকে কি কয়টা অনুরোধ করবে? 3টা। কি কি? 1 নাম্বার কি বলো দেখি, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, অর্থাৎ মাঝিকে কুলের মধ্যে আসে তার নৌকাকে থামাইতে বলবে। তারপরে কি? তারপরে বলবে হচ্ছে লেখকের সোনার ধানকে নিয়ে যাইতে। তাহলে 1 নাম্বার তীরে কি ভিড়াইতে? তীরে হচ্ছে নৌকা বা তরি ভিড়াইতে। তারপর লেখকের কৃষকের কি নিয়ে যাইতে? সোনার ধান নিয়ে যাইতে। এবং সবার শেষে 3 নাম্বারে একটা অনুরোধ করবে যে কৃষককেও সাথে নিতে। বাট প্রথম 2টা অনুরোধ মাঝি শুনবে, 3 নাম্বার অনুরোধটা মাঝি শুনবে না। ঠিক আছে? তাহলে এই জায়গা খুবই সিম্পল। লেখক কি বলো দেখি, লেখকও আমাদের কৃষক। কি বলবে? কৃষক নর্মাল অর্থে সিম্পলি প্রথম অনুরোধটা করবে মাঝিকে যে তীরের মধ্যে নৌকাটা ভিড়াইতে এবং সোনার ধানকে নিয়ে যাইতে। সিম্পল। এখন এটার লুকানো অর্থ খুবই সহজ, যে মহাকালের প্রতীক, তুমি তোমার সময়ের স্রোত বয়ে নিয়ে চলে যাও, বাট একটিবার কুলে আমার কাছে আসো, তোমার যেখানে যাওয়ার ইচ্ছা যাও, যেখানে তোমার সময় নিয়ে চলে যাওয়ার ইচ্ছা তুমি যাও। কি বলো দেখি? কিভাবে? ক্ষণিক মানে অল্প একটু সময় থেমে, কি বলো দেখি? অল্প একটু সময় থেমে তুমি কি করবা? তুমি হচ্ছে আমার সোনার ধানটাকে নিয়ে যাও। এখানে সোনার ধান কি আমরা জানি, লেখকের সৃষ্টিকর্ম বা জীবনের কর্মগুলোকে তিনি সময়ের মধ্যে নিয়ে যেতে বলবেন। তারপরে তারপরে কি, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়াছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। খুবই সিম্পল। এখন এই কবিতাটা তোমরা নিজেরাই পারবা, এই লাইনগুলো কোনো আটকা আটকে নাই। দেখো, অর্থাৎ কবির সারা জীবনে যত সাহিত্য সৃষ্টি করছে, দেখো যত সাহিত্য সৃষ্টি করেছে সব দিয়ে দিয়েছে। নদীকুল কি? নদীকুল হচ্ছে তার জীবন, অর্থাৎ তার এই পুরো জীবনের মধ্যে তিনি যতগুলো সৃষ্টি করেছেন, থরে বিথরে মানে স্তরে স্তরে, অর্থাৎ স্তরে স্তরে সাজিয়ে দেন তিনি তার সৃষ্টিকর্মগুলো। প্রথমটা করলো 2 নাম্বার, 3 নাম্বার অনুরোধ এই যে লেখক নিজেকেও বললো এখন আমারে লহ করুণা করে, অর্থাৎ আমরা লেখকের মধ্যে অমর হওয়ার, কি বলো দেখি, কবির মধ্যে কি আমরা অমর হওয়ার চিন্তা পাবো না। ভাইয়া আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো মহাকালের প্রতীক হচ্ছে মাঝি, আর মহাকাল নিজেই হচ্ছে সোনার তরী। সোনার তরী নিজেই মহাকাল। এখন কনফিউশন, ভাইয়া ভাইয়া সোনার তরী আর মহাকাল আর মহাকালের প্রতীকের মাঝে পার্থক্য কি? খুবই সিম্পল। ও না,
মানুষের আমরা জানি কি নদীটা কি জীবন, জীবন শেষ হয়ে গেল, কিন্তু তারপরেও যা ছিল সময়ের সাথে টিকে থাকলো মানুষের সৃষ্টিকর্ম। এই কবিতার থিম এটাই। লাইন টু লাইন আরেকবার পড়ো, প্রত্যেকটা সিম্পল অর্থ। আবারও বলছি, ছোট ক্ষেত মানে জীবনের পরিধি, নদীকুল জীবনকে বোঝাবে, গান এই গান হচ্ছে জীবনের গান। পুরো কবিতার থিম হচ্ছে কর্মফল চেতনা। তারপর সোনার ধান হচ্ছে মানুষের সৃষ্টিকর্ম বা কবির সাহিত্য, এবং কবি হচ্ছে কৃষক, মাঝি হচ্ছে মহাকালের প্রতীক, বাঁকা জল কালের স্রোত, চারিদিকেই কালের স্রোতই খেলা করবে, এবং আমাদের সোনার তরী নিজেই মহাকাল। এইটুকু মনে রাখো, কবিতাটা এইভাবে পড়ো, আর কোনো জায়গায় আটকানোর কিছু নেই। খুবই সহজ কবিতা, বাট রূপক কবিতা একটু অন্য ধারার কবিতা, যে নর্মালি ডিরেক্ট পড়লে হবে না। এখন কনফিউশনটা ক্লিয়ার করে দেই। নেটের ইস্যুর কারণে আমি তোমাদের কমেন্ট গুলো পড়তে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। এই জন্য আমার জায়গা থেকে আমি দেখি, এক মিনিট, আমার জায়গা থেকে যত পসিবল কনফিউশন গুলো মনে হচ্ছে সবগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। কখন কোন প্রশ্নের উত্তর করবা। ভাইয়া, প্রশ্নের যদি সিম্পলি থাকে, সোনার ধান কে নিয়ে গেল, সোনার ধান কে নিয়ে গেল? মাঝি। শেষ। অপশনে যদি মাঝি আর সোনার তরী দুইটাই থাকে, তখন কি অ্যান্সার করবো ভাইয়া? তখন অ্যান্সার করতে হবে সোনার তরী নিয়ে গেছে। বাট অপশনে যদি সোনার তরী না থাকে, তাহলে মাঝি প্রতীক তার মাধ্যমেই গেছে, তখন মাঝি অ্যান্সার করবা। তারপর যদি বলে সোনার ধান নিয়ে যাওয়া দ্বারা কি বোঝানো হয়েছে, তখন কি উত্তর করবা? মাঝির সোনার ধান নিয়ে গেছে এই কথা বোঝানো হয় না। যখনই প্রশ্নে কি বোঝানো হয়েছে, কি তুলে ধরা হয়েছে, কিসের প্রতীক, তখন সব সময় তুমি কৃষককে ভাববা কবি। এই যে ভিতরের অর্থটা এতক্ষণ ধরে আমি তোমাকে বুঝাইলাম, সেই ভিতরের অর্থটাতেই তোমাকে অ্যান্সার করতে হবে। খুবই সিম্পল হিসাব, বুঝতে পারছো? তাহলে প্রশ্ন যদি নর্মালি হয়, কুলে একা কে বসে আছে? কৃষক, কোনো সমস্যা নেই। কে একলা পড়ে থাকে? কৃষক। কিন্তু যদি প্রশ্ন করে ছোট ক্ষেত ধারা কি বোঝানো হয়? জীবনের পরিধি। তাহলে বুঝতে পারছো, বোঝানো হয়, তুলে ধরা হয়েছে, কিসের প্রতীক, কি ফুটে তুলিয়েছে। এই ধরনের প্রশ্ন আসলে রূপক অর্থে অ্যান্সার করবা। নর্মাল প্রশ্ন আসলে, যেমন কেমন মেঘ ঘুরছে, ঘন মেঘ ঘুরে ফেরে, সেখানে অ্যান্সার করবা। ঠিক আছে? এখানে বর্ষা কি? এখানে বর্ষাকাল হচ্ছে, বলতে পারো আসন্ন মৃত্যুর প্রতীক। হ্যাঁ, বর্ষাকে তুমি কি বলতে পারো? যে জীবনে ঘনিয়ে আসা অন্ধকার, এবং পার্শিয়ালি বর্ষাকে তুমি মৃত্যুর সাথেও তুলনা করতে পারো। ওই রিলেটেড প্রশ্ন হয় না, কেননা ডিরেক্ট এখানে মৃত্যুর কথাটা উনি তুলে ধরতে চাননি, কিন্তু তার জীবনে বারবার কি ঘন মেঘ ঘনিয়ে আসছে, এই মেঘ তার জীবনে কিসের প্রতীক বলো দেখি? এই মেঘ হচ্ছে তার জীবনের শেষ বা জীবনের ইতি, অর্থাৎ মৃত্যুর প্রতীক হিসেবে ধরতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করছো। ওকে, এই হচ্ছে তোমাদের পুরো কবিতার থিম। আজকে খুবই ঠান্ডা মাথার একটা পড়া, আগামী দিন একটু জোশ আলা পড়াশোনা হবে, ঠিক আছে? এবং সেই অনুযায়ী রাখো, এবং ভাইয়ার জন্য দোয়া করো। এই গরম আসলে যাদের মাইগ্রেনের ব্যথা থাকে, তাদের প্রচুর পরিমাণে প্যারা খাইতে হয়। ইনশাল্লাহ সেই প্যারা খাওয়ার বাদ দিয়ে তোমাদের সাথে রেগুলার দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, আসন্ন মৃত্যুর সাথে এই ঘন মেঘ, মেঘের আনাগোনা, চারিদিকে কি বলো দেখি, বর্ষার যে ঢেউ, এই বিষয়টার সাথে তুলনা করা হয়। এবং চারিদিকে ঢেউ দেখো, শুনো, খড় পরশা মানে ধারালো বর্ষা, এবং খুর ধারা, এই দুইটা দ্বারাই কিন্তু শুধুমাত্র নদীর স্রোত বা কালের স্রোতকে বোঝানো হয়, যে চারিদিকে সময় ঘনিয়ে আসছে, সময় শেষ হয়ে আসছে, এই বিষয়টাকে বোঝানো হয়। ঠিক আছে? ওকে, একই কথা, গুড জব। আশা করি সিয়াম তুমি বুঝতে পারছো ভাইয়া। ঠিক আছে? তাহলে তোমাদের এই পুরো কবিতার থিম আশা করি ক্লিয়ার। আমি অনেকেরই কমেন্ট দেখতে পারলাম না। মহাকাল দ্বারা পুরো সময়কে বোঝানো হয়। সোজা কথা, এই পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়, সেটাই হচ্ছে মহাকাল। ক্লিয়ার? সবচেয়ে সহজ ভাষা। মহাকাল দ্বারা বোঝানো হয় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়টা বিদ্যমান থাকবে, সেটাই হচ্ছে সময়ের গতি বা মহাকাল। ক্লিয়ার? ওকে।
এমসিকিউ, আচ্ছা সাব্বির মিয়া এমসিকিউ করবা, চলো তোমাদেরকে কিছু সহজ এমসিকিউ করাই, দেখি তাহলে তোমাদের জন্য ভালো হবে। দেখো, শূন্য নদীর তীরে রহিনুপুরে কে পড়ে রয়েছে? এই প্রশ্নের অ্যান্সার যে করতে পারবা তার জন্য চকলেট। ঠিক আছে, ওকে, বলো। যেহেতু প্রশ্ন চাইলেই দিলাম একটা প্রশ্ন, ঝটপট অ্যান্সার করো দেখি। শূন্য নদীর তীরে রহিনুপুরে কে পড়ে রয়েছে? ঠিক আছে, এক নাম্বার এমসিকিউ। গুড জব। কেন? দেখো, শূন্য নদীর তীরে রহিনুপুরে কে পড়ে রয়েছে, যখনই ভিতরের অর্থ জানতে চাবে না, নর্মাল কোশ্চেন। এই পুরো কবিতায় যে পড়ে রয়েছে একেলা কষ্ট ভরসাহীন ভাবে, সব কষ্ট কার? কৃষকের। কার বলো দেখি? কৃষকের। তাহলে সিম্পল উত্তর কৃষক। ঠিক আছে, তাহলে তোমরা ধরতে পারছো, কেউ আবার কবি দেখায় না। তারপর বলো দেখি, সোনার তরী কবিতায় রূপক অর্থে কি ফুটিয়ে তোলা হয়েছে? এই প্রশ্নের অ্যান্সার করো। সোনার তরী কবিতায় রূপক অর্থে কি ফুটিয়ে তোলা হয়েছে? 2 নম্বর প্রশ্ন, উত্তর দাও ঝটপট। হ্যাঁ, মানুষের কর্মফল চেতনা। বাট এখানে আরেকটা উত্তর হইতো, যদি এখানে লেখা থাকতো অবিনশ্বর চেতনা। মানে কি বলো দেখি? অবিনশ্বর মানে হচ্ছে অমর, যে মারা যাবে না। এই কবিতায় কি মারা না যাওয়ার কথা বলা হয়েছে, না মানুষকে মরতে হবে সেটা বলা হয়েছে? তাহলে যদি অপশনে থাকতো নশ্বর চেতনা, তাহলে অ্যান্সার করতে পারতাম। যেহেতু অবিনশ্বর লেখা, তাই অ্যান্সার হবে না মানুষের কর্মফল চেতনা। 2 খ। গ যে লিখেছো কেন হয়নি বুঝতে পারছো? কারণ অবিনশ্বর মানে হচ্ছে অমর, নশ্বর হচ্ছে মরণশীল। এই কবিতার থিম দুইটাই, মানুষকে মরতে হবে, মানুষ সময়ের মধ্যে টিকে থাকতে পারবে না, মানুষের শুধুমাত্র কর্ম টিকে থাকতে পারবে। ঠিক আছে, এবং মাথায় রাখবা এই কবিতায় কি ফুটে উঠেছে। এই কবিতায় হতাশা পাবা, বেদনা পাবা। হতাশা পাবা, বেদনা পাবা। এই কবিতায় কোনো প্রকৃতির প্রতি ভালোবাসা, এই কবিতায় কোনো মানব ধর্ম, মানব চেতনা কিচ্ছু নাই। ঠিক আছে, এই জিনিসটা মাথায় গেঁথে ফেলো। তারপরে সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? উত্তর করে ফেলো দেখি, তোমরা এখন সবাই পারবা, কারণ আমরা জানি, তাই না? উত্তর করো। রাইট অ্যান্সার আমরা পেয়ে গেছি। সোনার তরী কবিতায় বাঁকা জল দ্বারা কি বোঝানো হয়েছে? হুম, 3 নম্বর হচ্ছে কাল স্রোতের প্রতীক। আমরা জানি বাঁকা জলকে বলো দেখি কালের স্রোতের প্রতীক। তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, লাস্ট কোশ্চেন। সোনার তরী কবিতায় পরপারে কি দেখা যায়? পরপারে দেখি চাকা তরু ছায়া মসি মাখা। অর্থাৎ গাছের ছায়া যেহেতু, তার মানে গাছই দেখা যায়। পরপারে কি দেখা যায়? গাছ। আর গ্রাম কিসে ঢাকা? গ্রাম হচ্ছে মেঘে ঢাকা। এবং একই সাথে কি বলো দেখি, শ্রাবণের গগনে কেমন মেঘ ঘুরে ফেরে? শ্রাবণের গগনে ঘন মেঘ ঘুরে ফিরে বেড়ায়। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকে বাচ্চা কাচ্চা কম কেন জানি না। এইভাবে ফ্রেন্ডদেরকে শেয়ার করো, খুবই ক্যাজুয়াল, খুবই সাধারণ ভাবে, সিম্পল, কোনো গল্প ছাড়া, প্রমোশন ছাড়া আমরা আসবো, কেননা জানি তোমাদের সময়ের মূল্য অনেক। একটা ক্লাসের মধ্যে সুন্দর একটা ছবি দিয়ে দিয়ে তোমাদের সাথে হাজারটা মিনিট গল্প করা যায়, যে এর সাথে এর কানেকশন, ওর সাথে ওর কানেকশন, ওটা দিয়ে পড়াশোনা কিচ্ছু হবে না, জাস্ট তোমার সময় নষ্ট হবে। আমি আসব, তোমাদেরকে পড়ায় যাব। বাংলা ফার্স্ট পেপার 25-26 যেই আছো, 26-এর যারা আছো স্পেশালি, কেউ যদি ক্লাস করো, তবে তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাসের বাইরে নতুন অনেক পড়া জীবনেও পড়ো নাই, সেগুলো নিয়েও আমরা শুরু করব। বাট সেটার জন্য তোমাদেরকে লেগে থাকতে হবে। আর যদি একেবারে খুব গোছানো ওয়েতে শুরু করতে চাও, কামব্যাক কোর্স শুরু হয়ে গেছে, পেজে মেসেজ দাও, ব্যাস।
এডুকেশন এই কারণেই আমরা পড়াইতে আসি, তোমার সাথে আমার সম্পর্ক পড়া দেওয়া নেওয়ার। গল্প, মোটিভেশন, তুমি ভার্সিটিতে চান্স পাও, ভাইয়াদের সংবর্ধনায় আসো, তখন না হয় দিব। ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক, তোমাদের সবার জন্য শুভকামনা। এবং ভাইয়ার একটা স্লোগান মাথায় গেঁথে নাও, কি বলো দেখি? ভালো আছো, ভালো থেকো, আজকের পড়াগুলো স্মরণে রেখো। তাই না? ভালো আছো, ভালো থেকো, আজকের পড়াগুলো স্মরণে রেখো। গরমের মধ্যে গলার সুর ভাঙে গেছে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তুমি পেজে মেসেজ দাও, ইনশাআল্লাহ ভাই অ্যাকসেপ্ট করবে। এবং 26-এর যারা স্পেশালি আছো, তোমাদের কাজ কি? ভালো আছো তোমরা, ভালো থাকো, এবং একই সাথে যা পড়িয়েছ সেগুলো মনের মধ্যে রেখে দাও। ইনশাআল্লাহ ভাইয়ার সাথে তোমাদের আরো দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চলে আসি। ওকে, গান না, গান কখন হবে? যখন আমরা সেলিব্রেট করব। এখনো তোমরা সেলিব্রেট করার কোনো রিজন পাওনি, তাই না? এখনো পরীক্ষায় এ প্লাস পাইছো? গোল্ডেন পায়ে এসে বলো একদিন ক্লাসের মধ্যে ঢুকে যে ভাইয়া গান বলিয়েন, তখন বলবো। তা না হয় তোমার পড়ার আমি 5-10 মিনিট কেন নষ্ট করব বলো? ঠিক আছে, আল্লাহ হাফেজ।